স্টাফ সিলেকশন কমিশনের ফেজ 13 পরীক্ষা মানে 30শে জুলাই 2025 একটা দিন যেটা নিয়ে অনেক কথা হয়েছে। হ্যাঁ, হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ জড়িয়েছিল তো। রিয়া শর্মার মতো অনেকেই গেছিলেন পরীক্ষা দিতে। তো আমরা আজ বিভিন্ন নিউজ রিপোর্ট, ধরুন দ্য ইকোনমিক টাইমস, দ্য উইক, ক্যারিয়ার্স 360, টাইমস অফ ইন্ডিয়া আর কিছু ভেতরের সূত্রে পাওয়া খবর মিলিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। একদম। আমাদের লক্ষ্য শুধু ঘটনাটা বলা নয়, মানে ওই দিনের বিশৃঙ্খলা, তারপর প্রতিবাদ, আর তার মধ্যেই একটা সাংঘাতিক টেকনিক্যাল গ্লিচ কিভাবে সামনে এলো সেটা দেখা। এর এফেক্ট তো অনেক বড়, তাই না? অবশ্যই। শুধু একটা পরীক্ষা ক্যান্সেল হওয়া নয়, তার চেয়ে অনেক গভীরে এর প্রভাব। আচ্ছা, তাহলে শুরু করি ওই সকালটা দিয়ে। রিয়া যখন সেন্টারে পৌঁছান বলছিলেন পরিবেশটা একটু অন্যরকম ছিল। হ্যাঁ, শুরু থেকেই যেন একটা থমথমে ভাব। সিসিটিভি স্ক্রিন মাঝে মাঝে নিভে যাচ্ছে, বায়োমেট্রিক গেট রিবুট হচ্ছে। আর গুজবও ছড়াচ্ছিল। হ্যাঁ, যে সার্ভার ডাউন হয়ে গেছে বা যাবে, একটা চাপা টেনশন ছিল আর কি। এটাই কি অশনি সংকেত ছিল? মনে তো হচ্ছে তাই, কারণ পরীক্ষা শুরুর ঠিক আগে একজন ইনভিজিলেটর একটা সিল করা খাম সার্ভার রুমে রেখে এলেন। এটা একটু অদ্ভুত। তারপর পরীক্ষা শুরু হলো না? না, স্ক্রিনে খালি 404 এরর। পরীক্ষা শুরুই করা গেল না। পরীক্ষার্থীদের অবস্থাটা একবার ভাবুন। আর এই খবরটা তো দ্রুত ছড়িয়েছে। হ্যাঁ, মুহূর্তের মধ্যে টুইটারে #SCM মিসম্যানেজমেন্ট হ্যাশট্যাগ একদম ট্রেন্ডিং। দেশের নানা জায়গা থেকে একই রকম খবর আসতে শুরু করলো। কোথাও পরীক্ষা বাতিল, কোথাও হয়তো অব্যবস্থা চরমে। ঠিক, কোথাও বৃষ্টির মধ্যে পরীক্ষার্থীদের দাঁড় করিয়ে রেখেছে, কোথাও উত্তরপত্র নষ্ট হয়ে গেছে, পুরো হুলুস্থুল কাণ্ড। আর তখনই টিচাররা এগিয়ে এলেন। হ্যাঁ, অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন ABTA দুপুরের মধ্যেই দিল্লি পৌঁছে গেল যন্তর মন্তরে। তাদের সাথে কি অন্য টিচাররাও যোগ দিয়েছিলেন? হ্যাঁ, নিতু সিং, অভিনব স্যারের মতো ইউনিক কোচিংয়ের মেন্টররা যোগ দেন। ওরা তো লাইভ স্ট্রিমিংও করছিলেন। কি বলছিলেন তারা? তারা বলছিলেন এটা শুধু অব্যবস্থা নয়, এটা আসলে সিস্টেমের সমস্যা। #রেসপেক্ট দ্য টিচার্স হ্যাশট্যাগও তখন খুব চলছিল। কিন্তু প্রতিবাদটা কি শান্তিপূর্ণ ছিল শেষ পর্যন্ত? না, সন্ধ্যের দিকে ওরা যখন সংসদ মার্গের দিকে এগোতে যায়, পুলিশ বাধা দেয়, আর তারপরই লাঠিচার্জ। টিচাররা আহত হয়েছিলেন? হ্যাঁ, বেশ কয়েকজন। ছাত্রদের বাঁচাতে গিয়ে তারা মার খান। সেই ছবিগুলো ভাইরাল হয়। পুলিশের ভার্সন অবশ্য অন্যরকম ছিল। পুলিশ বলছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। হ্যাঁ, ওই রকমই কিছু একটা, কিন্তু ছবিগুলো অন্য কথা বলছিল। এদিকে যখন রাস্তায় এই অবস্থা, রিয়া শর্মা কিন্তু বাড়ি ফিরে অন্য একটা কাজ করছিলেন। হ্যাঁ, ওই টেকনিক্যাল দিকটা, তাই তো? কি খুঁজে পেলেন তিনি? উনি পরীক্ষার সিস্টেম থেকে ডাউনলোড করা ক্যাশড HTML ফাইলটা দেখছিলেন, আর সেখানে 132 নম্বর লাইনে একটা অদ্ভুত জিনিস খুঁজে পান। কি সেটা? একটা এনক্রিপ্টেড ওয়াটারমার্ক, TSYS 92X ইনজেক্ট ডেল্টা 0.14 ms। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো এটা একটা লুকোনো রিমোট স্ক্রিপ্ট, যেটা ডিজাইন করা হয়েছে যাতে প্রশ্নপত্র ডেটাবেসে এনক্রিপ্ট হওয়ার ঠিক 14 মিলিসেকেন্ড আগে সেটা কপি করে নেওয়া যায়। 14 মিলিসেকেন্ড? প্রায় রিয়েল টাইমে? একদম। ডেটা এনক্রিপ্টেড হওয়ার আগেই সেটা হাতানো যাচ্ছে। এটা খুবই চিন্তার বিষয়। এটা কি সাধারণ হ্যাকিং নাকি আরো জটিল কিছু? এটা সাধারণ নয়, কারণ এটা ইঙ্গিত দেয় যে হয় সিস্টেমের ডিজাইনেই গলদ ছিল, অথবা ভেতর থেকে কেউ এটা বসিয়েছিল। আর ওই টেক পার্টনারের কথাও তো বলছিলেন। হ্যাঁ, আরও ভয়ের ব্যাপার হলো এই একই আউটসোর্সড টেক পার্টনারের বিরুদ্ধে আগেও অন্তর্ঘাতের অভিযোগ ছিল। তারপর রিয়া কি করলেন? উনি আর কয়েকজন মিলে মিস্টার পি নামে একজনের সাথে যোগাযোগ করেন। উনি একজন অবসরপ্রাপ্ত CBI ক্রিপ্টো অ্যানালিস্ট। ও, উনি কি বললেন? উনি দেখেই নিশ্চিত করেন যে এটা একটা মারাত্মক এক্সপ্লয়েট, আর উনি এটাও বলেন যে খুব তাড়াতাড়ি একটা প্যাচ আসবে। প্রমাণ জোগাড় করার জন্য হাতে সময় খুব কম। মাত্র 30 মিনিট সময় ছিল বলছিলেন? হ্যাঁ, খুব কম সময়। ওরা তখন একটা ডিকয় লগইন ব্যবহার করে। প্রমাণ জোগাড় হলো? হ্যাঁ, ভোর রাতের দিকে ওরা ওয়ায়ার শার্ক দিয়ে দেখে যে একটা বিদেশি IP অ্যাড্রেস থেকে প্রশ্নপত্র ডাউনলোড করা হচ্ছে। চুরির ডিজিটাল প্রমাণ হাতে চলে এলো। আচ্ছা, এত বড় প্রমাণ পাওয়ার পর তো কর্তৃপক্ষের রিয়াকশন দেখার মতো ছিল নিশ্চয়ই। ব্যাপারটা একটু অন্যদিকে মোড় নিল। SSC হঠাৎ করে একটা প্রেস কনফারেন্স ডাকলো। কেন? হ্যাকিং নিয়ে? না, ওরা একটা নতুন AI চালিত প্রশ্ন জেনারেটরের কথা ঘোষণা করলো।
আসলে ওটাই ছিল ওই 14 মিলিসেকেন্ডের দুর্বলতা ঢাকার প্যাচ। মানে সমস্যাটা স্বীকার না করে ওরা একটা নতুন টেকনোলজি লঞ্চ করে দিল। অনেকটা তাই। এটাকে একটা টেকনোলজিক্যাল আপগ্রেডেশন বলে চালানোর চেষ্টা আর কি। আর শিক্ষকরা, তাদের প্রতিবাদ? সেটা চলছিল। তারা দেশব্যাপী চকডাউন ধর্মঘটের ডাক দিলেন। ইউপি, বাংলা, বিহারে ক্লাস বন্ধ হয়ে গেল। আর রিয়ার কাছে যে প্রমাণটা ছিল, উনি সেটা একটা ইউএসবি ড্রাইভে করে একজন সাংবাদিককে দেন। সন্ধ্যের মধ্যেই টিভিতে একদিকে হ্যাকিংয়ের খবর আর একদিকে পুলিশি লাঠিচার্জের ছবি সব দেখানো শুরু হলো। চাপে পড়ল তো তাহলে কর্তৃপক্ষ। পড়তেই হলো। দুজন এসএসসি আইটি অফিসারকে সাসপেন্ড করা হলো, একটা ইন্টারনাল ইনভেস্টিগেশনের অর্ডারও হলো। কিন্তু ফাইনালি ওরা কি স্ট্যান্ড নিল? ওরা ওই এআই প্যাচটাকেই বড় করে দেখালো। বলল আমাদের এই রিফর্ম একটা বিরাট বড় লিক আটকে দিয়েছে। মানে ব্যর্থতাকেই সাফল্য বলে দাবি করলো। পুরো ঘটনাটা তাহলে দাঁড়ালো পরীক্ষা শুরুর দিনের চরম অব্যবস্থা, ছাত্র শিক্ষকদের প্রতিবাদ, একটা সাংঘাতিক টেকনিক্যাল ফাঁকফোকরা আবিষ্কার, আর শেষে কর্তৃপক্ষের মুখ বাঁচানোর চেষ্টা। একদম। কিন্তু এর তাৎপর্যটা বুঝতে হবে। এটা শুধু একটা পরীক্ষার ঘটনা নয়, এটা সিস্টেমের স্বচ্ছতা, তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলে। প্রযুক্তি একদিকে যেমন সুবিধা আনে, তেমনি নতুন ঝুঁকিও তৈরি করে। ঠিক তাই। বিশেষ করে যখন সিস্টেমটা নিজেই স্বচ্ছ নয়। এখানেই আসল সমস্যা। তাহলে আলোচনার শেষে আমরা কি নিয়ে ভাবব? ওই নির্দিষ্ট হ্যাকিংয়ের রাস্তাটা হয়তো বন্ধ হলো, কিন্তু স্বচ্ছতা বনাম তথ্য নিয়ন্ত্রণের লড়াইটা কি আরও জটিল হলো না? এটাই প্রশ্ন। সেই 14 মিলিসেকেন্ডের ভূত, সে কি আবার অন্য চেহারায় অন্য কোনো সিস্টেমে ফিরে আসবে? গভীরে থাকা দুর্বলতাগুলো কি সত্যি সারানো হলো? এই প্রশ্নগুলো কিন্তু রয়েই গেল।